বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে যুগ যুগ ধরে সেই মেরুদণ্ড কতটা বিকল হয়েছে সেই প্রশ্ন আবারও সামনে এনেছে এবারের জুলাই বিপ্লব। রাজনীতির হাওয়া যেভাবে শিক্ষা ব্যবস্থাকে টালমাটাল করেছে, তাতে ঘুণে ধরা মেরুদণ্ড আবারও সচল করার প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে উঠেছে। এই বাস্তবতায় আমরা কেমন শিক্ষা ব্যবস্থা চাই, কোন ব্যবস্থা দেশের প্রায় ৩ কোটি শিক্ষার্থীকে বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলবে, সেই আলোচনাই করব আজকের এখন প্রকাশে। আমাদের আজকের আলোচনার বিষয় দিয়েছি শিক্ষা সংস্কার। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে ৩ জন অতিথি ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আব্দুস সালাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। সঙ্গে আরও আছেন রহমতুল্লাহ রাজন, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ। আরও আছেন অধ্যাপক ডক্টর এম নিয়াজ আসাদুল্লাহ, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে স্যার আহ্বায়ক, শিক্ষা অধিকার সংসদ। আপনাদের ৩ জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম আপনার কাছে জানতে চাইব যে এই যে জুলাই বিপ্লবের পরে অনেক কিছুর পরিবর্তন আসলে হচ্ছে। প্রথম দফায় যে ৬টি কমিশনের কথা বলা হয়েছে, পরে আরও কয়েকটি বেড়েছে, কিন্তু কোথাও আসলে শিক্ষা সংস্কারের কোনো আলোচনা নেই। কিন্তু আমরা যদি এই বিপ্লবের শুরু আসলে দেখি, এখানে কিন্তু এই যে শিক্ষার্থী বা শিক্ষা সংশ্লিষ্ট বিষয় দিয়েই কিন্তু যাত্রাটা শুরু। আসলে কেন এই সংস্কার কমিশন বা কোনো কিছুই মানে এত ধীরগতি কেন, বা শিক্ষা নিয়ে কোনো আলোচনায় আমরা তেমনভাবে আসলে কেন দেখছি না? এটা আসলে আমি বলবো, প্রথমে এটা আমাদের জন্য দুঃখজনক, কারণ এই শিক্ষার সংস্কার বলেন এবং শিক্ষাকে কেন্দ্র করে কিন্তু আন্দোলনের সূত্রপাত হয়েছে। দুটো বিষয় খেয়াল করতে হবে। একটা হলো আমাদের যে শিক্ষাক্রম নিয়ে কথা হচ্ছিল, সেখানে কিন্তু আমাদের ছাত্র, শিক্ষক, অভিভাবক, আপামা, জনসাধারণ সবাই চরম আকারে উদ্বিগ্ন ছিলেন এবং সেটা নিয়ে তৎকালীন সরকার যে কাজগুলো করেছেন সেগুলো আমাদের সকলেরই জানা আছে। সেইটা থেকেই কিন্তু আমাদের জনগণের মধ্যে সবচেয়ে বেশি আমি বলবো যে হতাশা এবং ফ্রাস্ট্রেশন। একই সাথে দ্বিতীয় যে বিষয়টি, এই শিক্ষা ব্যবস্থার যে আউটপুট বা প্রোডাকশন, যে সমস্ত শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে বের হয়, সেই শিক্ষার্থীদের কর্মজগতের যে সুযোগ, সেখান থেকেই কিন্তু আন্দোলনের সূত্রপাত, কোটার আন্দোলন, কোটা তুলে নেওয়ার জন্য যে আন্দোলন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যে এখন যে সময়টা এসেছে, ইন্টারিম গভর্নমেন্টের যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরিয়া হওয়া উচিত, সেটি হলো শিক্ষা সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া উচিত। কেন? এ যাবৎকালে বাংলাদেশের স্বাধীনতার যে 52 বছর আমরা পার করেছি, সেখানে আমাদের সবচেয়ে যে খারাপ পরিস্থিতি গেছে সেটা শিক্ষাক্ষেত্রে গেছে এবং সেটা এখনও কিন্তু চলমান রয়ে যাচ্ছে। এটাই সবচেয়ে খারাপ দিক আমি বলবো। সেটা কীরকম? যে রাজনৈতিক সরকার আসেন, ওই রাজনৈতিক সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক দর্শনে এতটাই প্রভাবিত করে ফেলে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের মুখে পড়ে যায়। কিন্তু যেটা হওয়া উচিত, যদি আমরা শিক্ষা কমিশন পেতাম এখন, এবং আমরা যদি শিক্ষা সংস্কার হওয়া অত্যন্ত জরুরি, সেটা কেন জরুরি? জাতীয়ভাবে আমাদের শিক্ষার একটা স্ট্যান্ডার্ড ঠিক করা উচিত এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থার একটা জাতীয় শিক্ষা দর্শন থাকা উচিত। সেই জাতীয় শিক্ষা দর্শনকে কেন্দ্র করে আমাদের জাতীয় শিক্ষাক্রম করা উচিত এবং সেই জাতীয় শিক্ষাক্রমের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের পাঠ্যপুস্তকগুলো রচনা করা উচিত। কিন্তু দেখবেন আমাদের দেশে এগুলো হয় না। যে রাজনৈতিক সরকার বিগত 15-16 বছর এই দেশ পরিচালনা করেছেন, তারা শিক্ষাকে এমনভাবে রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজিতে পরিণত করেছেন যে সেখানে কোনো পাঠ্যপুস্তক বলেন, সেখানে শিক্ষাক্রম বলেন, সব কিছুতেই যেন আমার ওই একই রাজনৈতিক স্লোগান, একই রাজনৈতিক জয়গান। এখন আমাদের জুলাই বিপ্লবের ছাত্র জনতার যে প্রত্যাশা ছিল এবং যে এক্সপেকটেশন এখনও রয়েছে, সেটি কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থারই পরিবর্তন, সংস্কার, যাতে করে আমরা ভবিষ্যতে একটা অত্যন্ত আধুনিক প্রজন্ম তৈরি করতে পারি, যে প্রজন্মের মধ্যে জাতীয়তা বোধ থাকবে অনেক শক্ত এবং তারা ভবিষ্যৎ বাংলাদেশকে আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন দেশে পরিণত করতে সক্ষম হবে। সেই জায়গাটা আমরা শিক্ষা কমিশনটা করতে না পারার কারণে আমরা কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা অত্যন্ত জরুরি, যেটা ইন্টারিম সরকার করছেন না। আমি মনে করি আর কালক্ষেপ না করে শিক্ষা সংস্কারের জন্য যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা জরুরি ভিত্তিতে নেওয়া উচিত। যেটি ওনারা করছেন এটা বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন। সেটি কীরকম? এটা পাঠ্যপুস্তকের পরিবর্তন করছেন এবং পুরনো আবার সেই শিক্ষাক্রমে আমরা 2012 সালে ফিরে যাব, সেই শিক্ষাক্রমে আবার নতুন শিক্ষা ব্যবস্থা চলবে। এগুলো নিয়ে কিন্তু পরিষ্কার কোনো ধারণা আমাদের জনগণের সামনে নাই। বিশেষ করে মনে করেন 2026 সাল বলেন, 2028 সালে বলেন, আমাদের মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো কীভাবে হবে, এগুলো সাধারণ জনগণের কাছে, ছাত্র শিক্ষার্থীদের কাছে, শিক্ষকের কাছে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত, যা এখন পর্যন্ত কিন্তু ছায়ার মধ্যে রয়ে গেছে, যেটা আমি মনে করি যে আবারও বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার জন্য এটা ক্ষতিকর হবে এবং এটা দুঃখজনক হবে। ধন্যবাদ। আসলে আমি নিয়াজ আসাদুল্লাহ আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে কি মনে করছেন, এই আলোচনার বাইরেই কেন আমরা এখনো রয়ে গেছি? আমি প্রথমেই সহমত প্রকাশ করছি আমার আলোচকের সাথে। আজকে আমরা যেটা দেখছি যে সরকার অতীতেও পরিবর্তন হয়েছিল, বর্তমানেও পরিবর্তিত হয়েছে, কিন্তু শিক্ষা নিয়ে চিন্তার ক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন আসেনি। কারণ কি, ঐতিহাসিকভাবেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উপেক্ষিত থেকে গেছে এবং
এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে নতুন করে যে একটা আশা জেগেছিল, সেখানে কিন্তু আমরা আবার হতাশার দিকেই আমাদেরকে যেতে হচ্ছে। আমি হতাশার কারণটা বলছি এই জন্য যে আমাদের পিছনে 15 বছরে যেই বহুমাত্রিক অসঙ্গতি আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রে, সেখানে একটা বিশেষ দিক আছে, সেটা হলো যে সরকারি নীতিতে এবং পরিকল্পনা বিভিন্ন প্রণয়নের যে রিপোর্টগুলো আছে, সেখানে কিন্তু একটা বিষয় আলোকপাত করা হয় যে শিক্ষায় বাজেট বাড়াতে হবে, কিন্তু বাস্তবে গিয়ে দেখা গেছে যে সেখানে কোনো পরিবর্তন আসেনি। আমাদের সুশীল সমাজে এবং শিক্ষা খাতে যারা অন্যান্য গবেষক আছেন সবার কাছ থেকে কিন্তু সম্মিলিত এই দাবিটা ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু নীতি কোনো পরিবর্তন আসেনি, আগেও হয়নি, এবং এটা এমন একটা সময় হয়নি যেখানে কিনা বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে এত প্রবৃদ্ধি আমরা দেখিনি। তাহলে এত প্রবৃদ্ধির পরেও কেন সেই প্রবৃদ্ধির ফলটা শিক্ষাক্ষেত্রে গেল না? তো এই বাজেটটা না বাড়ার কারণে কিন্তু আমরা নীতিগতভাবে একটা সংকট সৃষ্টি করেছি শিক্ষাক্ষেত্রে। তো তাই এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে সেই নীতিগত সংকটের একটা নিরসন হওয়া, যে একটা সুষ্ঠু বক্তব্য আসা যে আমরা আর অতীতের মতো শিক্ষা খাতকে উপেক্ষিত রাখবো না, সেটা নীতিগতভাবে হোক এবং সেটা সম্পদে বন্টনগতভাবে হোক। কিন্তু দুক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে একই আবার আগের চিত্রের প্রতিফলন, যে সব খাতে সংস্কার কমিশন হয়েছে, শিক্ষা খাতে হয়নি। কবে হবে সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, এবং একইভাবে অর্থনৈতিক বিষয় যে ধরনের সংস্কার কমিটিগুলো আছে এবং যে ধরনের রিপোর্ট সরকার প্রণয়ন করছেন, সেখানেও কিন্তু শিক্ষা ব্যাপকভাবে উপেক্ষিত থাকছে। সেখানে যারা শিক্ষা নিয়ে কাজ করেন তাদের মতামতের প্রতিফলন আমরা যথেষ্ট দেখছি না, বা শিক্ষাটাকে ওই সমস্ত ছোট পরিসরের অর্থনৈতিক সাপেক্ষে যে কমিশনগুলো আছে, শিক্ষা দিয়ে অর্থনীতিকে কীভাবে ঢেলে সাজাবে সেখানেও কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা নেই। আবার অর্থনীতির প্রয়োজনে শিক্ষা ব্যবস্থাটা কীভাবে সাজাতে হবে সেখানেও কিন্তু আমরা দিক নির্দেশনা পাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রহমতুল্লাহ রাজন, আপনি আগের প্রসঙ্গের কথা বলতে পারেন আসলে কেন সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে না। তবে আপনার কাছে আমার সুনির্দিষ্ট একটি প্রশ্ন, যে আমরা তো অনেক ধরনের পরিবর্তনের কথা আসলে বলছি, আপনি যেই সাবজেক্ট আসলে পড়ান ঢাকা কলেজে, সেটির পরিবর্তন কোন মাত্রায় আসলে হয়েছে সেটি আপনি উদাহরণ হিসেবে আমাদের বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত যৌক্তিক একটি প্রশ্ন আপনি করেছেন। আমরা জানি যে প্রতিটা জাতি শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান সব ক্ষেত্রে এগিয়ে যায়, অথচ আমরা যদি দেখি যে বাংলাদেশে ক্রমশ এটা পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। 2022 সালে যে শিক্ষাক্রম করা হলো, সেই শিক্ষাক্রমে মাধ্যমিক শিক্ষায় ইসলাম শিক্ষাটা উপেক্ষিত বলবো না, একদম বাদই দিয়ে দেওয়া হলো, এবং যে 7টি বিষয়ের উপরে পরীক্ষা হবে বলে ঠিক হয়েছিল সেখানে ইসলাম শিক্ষাকে রাখা হয়নি। মাধ্যমিক লেভেলে যদি ইসলাম শিক্ষা না থাকে, তাহলে উচ্চ শিক্ষায় বা উচ্চ মাধ্যমিক স্তরেও কেউ আর ইসলাম শিক্ষায় সাবজেক্টটা নিবে না। ঠিক এইভাবে অত্যন্ত সুকৌশলে ইসলাম শিক্ষাকে এই 90% মুসলিম দেশে বাংলাদেশের মানুষকে ইসলাম থেকে দূরে রাখার জন্যে এটা একটা সুস্পষ্ট চক্রান্ত। মানে শুধু কি এটি ইসলাম শিক্ষার ক্ষেত্রে হয়েছে, না অন্য অনেক ক্ষেত্রে অনেক রকম যোজন বিয়োজন আসলে হয়েছে? আমি অন্যান্য অনেক সাবজেক্ট, মানে ইসলাম শিক্ষাটাকে যেভাবে একেবারেই বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাংলা, ইংরাজি বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এই বিষয়গুলো হয়নি। এবং আপনি যদি দেখে থাকেন, আপনি নিশ্চয়ই জানেন যে 1998 সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে ইসলাম শিক্ষাটাকে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য সবাই আবশ্যিক বিষয় হিসেবে নিতে পারত, কিন্তু 2014 সালের পরে আমরা দেখলাম যে এটা শুধুমাত্র মানবিকের ঐচ্ছিক একটি বিষয় হিসেবে নেওয়া হলো, যার পাশাপাশি অন্য অনেক সাবজেক্ট থাকে। যারা ভালো নম্বর পেতে চায় তারা আস্তে আস্তে ইসলাম শিক্ষা থেকে বিমুখ হয়ে গেল, এবং যার কারণে আমাদের সমাজে যে একটি নৈতিক অবক্ষয় তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সন্তান মাকে মারছে, বা এই যে আশেপাশে যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সব কিছুই ইসলাম শিক্ষা থেকে দূরে চলে যাওয়ারই একটি ফল বলে আমার কাছে মনে হয়। কিন্তু এটি ছাড়াও কি অন্য কোনোভাবে এটার পরিপূরক হতে পারে কিনা, আপনি আসলে কি মনে করেন? যে নৈতিক স্খলনের যে ব্যাপারটা সব ক্ষেত্রে আসলে ঘটেছে, সেটি খুন বলি, দুর্নীতি বলি বা অন্য কিছু বলি, সেটা অন্য কোনোভাবে কি আসলে আগের সরকার যে করেছে, ঠিক আছে ইসলাম শিক্ষা বাদ দিয়েছে, অন্য কি সাবস্টিটিউট কোনো কিছু রেখেছিল কিনা? সাবস্টিটিউট, আসলে ইসলামের সাবস্টিটিউট কি হতে পারে? ওরা যদিও বলছে ইসলাম ও নৈতিক শিক্ষা, ও দিয়ে নৈতিক ইসলাম এবং নৈতিক শিক্ষা দুইটা সাবজেক্টকে একত্রিত করা হয়েছে। আলটিমেটলি এখানে
ইসলাম আমরা ছোটবেলা থেকেই নানি দাদিদের কাছ থেকে একসময় ইসলামটা শিখতাম, গল্প শুনতাম। তারপরে আমাদের মানসপটে এই যে এসএসসি লেভেল পর্যন্ত আমরা যে ইসলাম শিক্ষাটা আবশ্যক ছিল, যার কারণে আমরা কিছু কোরআন হাদিসের বিষয়গুলো জানতে পারতাম। এই বিষয়গুলো আস্তে আস্তে সরে গেছে, যার কারণে কিন্তু উইনস্টন হাল, একজন ফরাসি দার্শনিক, আপনি নিশ্চয়ই জানেন, উনি একটা কথা বলেছিলেন যে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 R, দ্যাট ইজ রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, অ্যান্ড ইফ ইউ ডোন্ট টিচ দ্য 4th R, দ্যাট ইজ রিলিজিয়ান, দেন ইউ উইল গেট দ্য 5th R, দ্যাট ইজ রাস্কেলিটি। সেই রাস্কেলিটি তো আমরা এখন দেখতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম, আপনার কাছে জানতে চাই যে সংস্কারের এই প্রক্রিয়াটা আসলে কোথায় থেকে শুরু হবে, কে আসলে আলোচনায় নিয়ে আসবে, বা মানে কাউকে না কাউকে তো আসলে বলতে হবে। বিভিন্ন জায়গা থেকে আলোচনা উঠছে, কিন্তু এটার প্রক্রিয়াটা মানে গঠনগত প্রক্রিয়া কেমন হতে পারে? এটা একেবারে রাষ্ট্রের কর্ণধার যারা সুপ্রিম পর্যায়ে আছেন সেখান থেকে শুরু হতে হবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারটা কোথা থেকে শুরু হতে হবে সেটা আমি আগে শুধু একটুখানি শেয়ার করি 30 সেকেন্ডের মধ্যে, তারপরে আমি কোথায় গিয়ে শেষ হবে এটাতে একটা ফ্লো চার্টের মতো। সেই ফ্লো চার্টটা আমি শুধু একটি রাষ্ট্রীয় কর্ণধারে যারা আছেন, আমাদের নীতি নির্ধারক, যারা শিক্ষা ব্যবস্থার জন্য যারা নীতি নির্ধারণ করছেন, এতদিন ধরে করেছেন এবং ভবিষ্যতে যারা করবেন, সেই জায়গা থেকে আলোচনাটা শুরু হতে হবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার প্রধান দৈন্যতা হলো পৃথিবীর সব দেশের শিক্ষা ব্যবস্থার কিন্তু একটা জাতীয় শিক্ষা দর্শন থাকে। বাংলাদেশের শিক্ষার কোনো জাতীয় শিক্ষা দর্শন নেই। ফলে যে যার খুশি মতো, যে যেখানে যা খুশি মতো, যে সরকার যখন এসেছে তাদের যে ইচ্ছা মতো কাজগুলো হয়েছে। জাতীয় পর্যায় থেকে সারা বাংলাদেশের বা আমাদের দেশের মানুষের জন্য যেটা প্রয়োজন, রাষ্ট্রের জন্য যেটা প্রয়োজন, এ ধরনের কোনো নিরপেক্ষ শিক্ষা দর্শন আমরা এস্টাবলিশ করতে পারেনি। যে কারণে এখন পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শেখানো হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে, এটা কিন্তু এখন পর্যন্ত এটা পরিষ্কার না। যে শিক্ষার্থী বিএনপি ক্ষমতায় থাকলে যদি 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, 8ম শ্রেণীতে যখন আসবে তখন জাতির আমাদের স্বাধীনতার ঘোষক পাল্টে যাবে। এখন পর্যন্ত দুর্ভাগ্য হলো যে আমাদের রাজনৈতিক দলের এই যে পোলারাইজেশনের কারণে আমরা ঠিক করতে পারিনি আমাদের জাতীয়তাবাদ কি। আমরা কি বাংলা জাতীয়তাবাদ নাকি আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা নিয়ে এখন পর্যন্ত নাকি আমরা ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছি, সেই জায়গাটা আমরা এখন পর্যন্ত পরিষ্কার করতে পারিনি। এটাই হলো শিক্ষার প্রধান দুর্বলতা। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই দ্বন্দ্বটা থাকবে না। কিন্তু আমি সম্পূরক প্রশ্ন হিসেবে জানতে চাই, এই যে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে বা অতীতে এসেছে, মানে এই যে আনটাচ রাখা, যে আমি চাইলেও হয়তো সর্বোচ্চ 5% বা 10% পরিবর্তন করতে পারবো, বাকিটা সব চূড়ান্তভাবে থাকবে, মানে এটিকে আসলে বাস্তবায়ন করার কোনো পথ আসলে আছে কিনা? একদম বাস্তবতা এটাই, এবং এটাই কিন্তু সায়েন্টিফিক, এটাই কিন্তু এডুকেশনের প্যাডাগজি অনুযায়ী এটাই সাপোর্ট করা হয়। সেটি সারা পৃথিবীতে দেখবেন শিক্ষাক্রম পরিবর্তন, পরিমার্জন, সংশোধন, এটি একটি চলমান প্রক্রিয়া। কিন্তু আমাদের এখানে যেটা হয় সেটি হলো যে পরিবর্তন মানে শতভাগ পরিবর্তন। পৃথিবীর কোনো দেশের শিক্ষা ব্যবস্থার শিক্ষা কারিকুলাম শতভাগ পরিবর্তন হয় নাই। কিন্তু এটি বাংলাদেশেই সম্ভব। কেন সম্ভব? যখনই দেখেন বিগত 16 বছর যদি আপনি চিন্তা করে দেখেন, একটা পয়েন্ট আপনাকে বলি, সেটি হলো যে আমাদের যে পাঠ্যপুস্তকের যে রূপ পরিবর্তন, লেখার পরিবর্তন, কন্টেন্টের পরিবর্তন, কন্টেন্ট কোত্থেকে আসবে? পাঠ্যপুস্তক কোত্থেকে আসবে? শিক্ষাক্রম থেকে আসবে। শিক্ষাক্রম কোত্থেকে আসবে? শিক্ষাক্রম আসবে জাতীয় শিক্ষা নীতি থেকে আসবে। বাংলাদেশে এ যাবৎকালে কোনো জাতীয় শিক্ষা নীতি আমরা এখনো বাঙালি বা আমাদের বাংলাদেশের মানুষ বা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা এটা প্রতিষ্ঠা করতে পারিনি। একটা প্রথমে হয়েছে ধরেন স্বাধীনতার পরবর্তীতে আমাদের শিক্ষা কমিশন হয়েছে। শিক্ষা কমিশন আর শিক্ষা নীতি কিন্তু এক জিনিস নয়। শিক্ষা কমিশন শতভাগ রাজনৈতিক। যখনই রাজনৈতিক সরকার পরিবর্তন হয়েছে, দ্বিতীয়বার যখন এসছে তখন কিন্তু আরেকটা শিক্ষা কমিশন হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2010-এ আমরা একটা করবার চেষ্টা করেছি, কিন্তু এটি জাতীয় শিক্ষানীতির নামে একটা অট্টহাসির কারখানা। কেন? এটা ওই যে পূর্ববর্তী যখন স্বাধীনতা পরবর্তী যে শিক্ষা কমিশন হয়েছিল তারই জাস্ট ফটোকপি, পৃষ্ঠা কমানো হয়েছে এবং কমিটি কমানো হয়েছে, সদস্যের সংখ্যা কমানো হয়েছে, কিন্তু তার শতভাগের মধ্যে আমরা 99% কোনো অ্যাচিভমেন্ট করতে পারিনি। তাহলে আমরা কেন জাতীয় একটা শিক্ষা দর্শন কেন ঠিক করতে পারছি না? এটা কে করবে? জাতির যারা নেতৃত্ব দিচ্ছেন এবং জাতির যারা কর্ণধার তারা এটা ঠিক করবে। এবং সেই শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে এক একটা বিশ্ববিদ্যালয়ের এক একটা আলাদা দর্শন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন ভিন্ন হবে, বুয়েটের দর্শন ভিন্ন হবে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দর্শন ভিন্ন হবে, যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকবে, পাবলিক বিশ্ববিদ্যালয় থাকবে। কিন্তু কি হয়েছে দেখেন, হঠকারিতা, এই দর্শন না থাকবার কারণে কথা নাই বার্তা নাই আমাদের রাজনৈতিক সরকার, ধরেন আমি নাম ধরেই বলি, আমাদের প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, ইচ্ছা মতো মনে করেন ওনার গোপালগঞ্জে হয়তো একটা বিশ্ববিদ্যালয় করা লাগবে, সে কারণে সব জেলায় জেলায় আমরা
মনে করেন একেবারে গরুর বাজারের মতো আমরা বিশ্ববিদ্যালয় খুলে ফেলেছি। আদৌ এটার কোনো প্রয়োজন আছে কিনা, আমাদের ম্যান পাওয়ার প্ল্যানিং আছে কিনা, আমাদের এটার কোনো ফিলসফি আছে কিনা, এটার আউটপুট কী হবে, আউটকাম কী হবে, সেটা কিন্তু না ভেবে চিন্তা করা। সেটা কি তারও আগে আসলে হয়েছে কিনা? তার আগে এত মাত্রায় হয় নাই। আচ্ছা, এত বড় মাত্রায় যে দেখবেন যে এই যে এত বিশ্ববিদ্যালয় কখনো কিন্তু দেখেন এই বিগত 16 বছরে যতগুলো বিশ্ববিদ্যালয় ইভেন এমনকি মেডিকেল কলেজে হয়েছে 137টা, যেটি আসলে দরকার নেই। বিশ্ববিদ্যালয় আছে 101টা, যেটা আমরা করেছিলাম 92-তে যখন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট হয়। তখন কিন্তু আমাদের একটা ড্রিম ছিল, আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা ব্রেন ড্রেন থামাবো। যেখানে প্রথম যাত্রা শুরু করেছিল কিন্তু আমাদের কয়েকটি মাত্র বিশ্ববিদ্যালয়, তারা বেশ ভালো করছে। পরবর্তীতে আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের একেবারে প্রথম ফ্রন্ট লাইনের একটা বিশ্ববিদ্যালয় ছিল, যে আমরা ব্রেন ড্রেন হবে না এবং আমাদের দেশের টাকা অন্য দেশে যাবে না। যেহেতু অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পেয়ে তারা কিন্তু দেশের বাইরে যেতেন, সেই ফিলসফি অনুযায়ী আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ধারা তৈরি করেছিলাম। তাহলে আবার জেলায় জেলায় আমার পাবলিক বিশ্ববিদ্যালয় কেন প্রয়োজন? আবার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সবাই যদি আমরা সায়েন্টিস্ট হয়ে যাই, তাহলে সেই সায়েন্টিস্টরা কোথায় কাজ করবে? আমাদের জব মার্কেটের সঙ্গে ম্যান পাওয়ার প্ল্যানিং এর একটা প্ল্যান থাকবে। আমাদের কোনো পরিকল্পনাবিহীন শিক্ষা ব্যবস্থা এবং বারে বারে মুখ থুরবো করছে। তার মধ্যে একটা উদাহরণ দেয় আপনাকে, বিগত সরকার চেয়েছিল বঙ্গবন্ধুকে, দেখবেন তাজউদ্দিনের মেয়ে গত কয়েকদিন আগে একটা মন্তব্য করেছেন যে নিজের দেশটাকে তো ধ্বংস করেছেনই এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরিবারের মুক্তিযুদ্ধের ইতিহাসে পরিণত করা হয়েছে, পরিবারের ইতিহাসে পরিণত করা হয়েছে। বঙ্গবন্ধুর বিষয়ে বলেন, ধরেন শেখ মুজিবুর রহমান নিয়ে কারো কোনো কথা নাই যে উনি আমাদের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছিলেন। আর কি কেউ অবদান রাখেন নাই? পাঠ্যপুস্তকে তার একটি চিহ্ন মাত্র কিন্তু রাখা হয় নাই বিগত 16 বছরে। এবং এমনভাবে বঙ্গবন্ধুকে শিক্ষার্থীদের মানে এটা যে করা হয়েছে, কিন্তু এটার ইম্প্যাক্ট তো যারা করেছেন বা বিগত রাজনৈতিক সরকার যারাই করে থাকে তারা মনে করেন এটা একটা বেনিফিট আছে বা জনগণ হয়তো সেটিকে রিসিভ করবে, কিন্তু সেই রিসিভ কি আসলে করে কিনা? না, সেটা করে না, আরো হিতে বিপরীত হয়। যার জ্বলন্ত উদাহরণ এই আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং এই জুলাই আগস্টে যে যার ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, দেখেন এই সমস্ত শিক্ষার্থীদের বয়স কিন্তু 15 থেকে 25 বছর। এদেরকে 15-16 বছর ধরে পড়ানো হয়েছে যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। ইভেন ইংরেজির মতো সাবজেক্টে মনে করেন শেখ রাসেলের উপরে 6 পৃষ্ঠার গল্প, যেটা একাডেমিকভাবে কখনো ফিট করে না, প্যাডাগজিক্যালি ফিট করে না, অ্যাসেসমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে ফিট করে না, হিস্ট্রির পয়েন্ট থেকে ফিট করে না। তো সেইখান থেকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, সেই প্রজন্মই কিন্তু প্রতিবাদ করেছে। সেই প্রজন্মই কিন্তু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে একটি রাজনৈতিক দলকে, একটা সরকারকে যেভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে পৃথিবীতে কোনো ইতিহাস নেই। স্যার আপনার কাছে আসবো, নিয়াজ আসাদুজ্জামান আপনার কাছে জানবো যে নতুন করে একটি আলোচনা হচ্ছে, আজকেও একটি আলোচনা হয়েছে, আমরা গণমাধ্যমে দেখেছি যে জুলাই বিপ্লবের বিষয়বস্তু বা তাদের আত্মত্যাগের ইতিহাস পাঠ্যপুস্তকে নিয়ে আসার ব্যাপারে এক ধরনের কথা হচ্ছে বা অনেকে বলার চেষ্টা করছে, ছাত্রদের পক্ষ থেকে এই দাবি আসলে আছে। কিন্তু যেটি আমরা দেখলাম যে বিগত 15 বছরে যে ইতিহাস অতিরিক্ত বা অতিরঞ্জিত করে দেওয়া হয়েছে, যেটি স্যার বলছিলেন, মানে সেটি যদি জুলাই বিপ্লবের ক্ষেত্রেও যদি এমন ঘটনা ঘটে, তাহলে কি আসলে সেটিও আসলে পরবর্তী প্রজন্ম রিফিউজ করবে কিনা, বা এটিকে আসলে কতটুকু দেওয়ার প্রয়োজন আছে, বা এটি কিভাবে আমরা দিতে পারি, বা এটির কার্যক্রম আসলে শুরু হয়েছে কিনা যদি বলেন। আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নটা করেছেন। এখানে দুটো দিক আছে। একটা হলো যে পিছনে 15 বছরে শিক্ষার পরিমার্জন, পরিবর্ধন এবং পাঠ্যক্রমের উন্নয়নের নামে যেই ধরনের সংযোজন হয়েছে, তাতে করে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে আস্থা উঠে গেছে। কেননা আমার সভাপতি একটু আগে যেটা বললেন যে পাঠ্যক্রমের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা পরিবারের ইতিহাস এবং তাদের গল্পটাই জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। শেখ মুজিব এবং তার অন্যান্য পরিবারের সদস্যদের ব্যাপারে পাঠ্যপুস্তকে যতগুলো পৃষ্ঠা বরাদ্দ হয়েছে, তাতে করে অনেকেই বলছেন যে এটা পাঠ্যপুস্তকের বিকৃতিকরণ হয়েছে। এবং এক পাশে আবারও বলা হচ্ছে যে এখন সেই জন্য দাবি যে বিরাজনীতিকরণ হতে হবে এবং পাঠ্যপুস্তকগুলোকে পরিষ্কার এবং সংশোধন করতে হবে। তো সেখানেই দাবিটা চলে আসে যে তাহলে সংশোধন করে যদি আমরা কিছু পাঠ্যক্রম থেকে কিছু বিষয় সরিয়ে আনি, তাহলে শূন্যস্থান কিসে দিয়ে পূরণ করব। তো ওই এক ধারাতে কিন্তু চলে আসে যে জুলাই বিপ্লবের, মানে সেটা কি পূরণের অর্থে পূরণ, আপনাকে রিপ্লেস করতে হবে তাই কন্টেন্ট হিসেবে দরকার, নাকি এটার প্রয়োজনীয়তা আছে? এক্স্যাক্টলি। তো আমি বলবো যে এটাকে এইভাবে ক্ষুদ্র পরিসরে দেখার কোনো অবসর নেই, যে আমরা অতীতের একটা ভুলকে সংশোধন করতে গিয়ে যে শূন্যস্থানটা দেখছি, সেখানে আমরা জুলাই বিপ্লবের বীরত্ব গাথাটাকে আনবো। আমার অভিমতে এই বিপ্লবটা বাংলাদেশের ইতিহাসে একটা ক্রান্তিকাল। এবং আজকে সকালেই আমি একটা অনুষ্ঠানে সংযুক্ত ছিলাম, যেখানে শহীদ পরিবারের অনেকে এসছেন, আহতদের অনেকে এসছেন, এবং তাদের মুখ থেকে কিন্তু একটা কথা চলে এসছে। সেখানে মা ছিলেন, স্বজনহারা বোন ছিলেন, যে আমার সন্তানের সাহসিকতা
এটা যেন পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করে এবং আমার সন্তানের যে আত্মত্যাগ সেই কাহিনীটা যেন তাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা এম্পাওয়ারিং মানে ইনফ্লুয়েন্স সেটাই কতটুকু আসবে বা আসার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা? এখন সেখানে একটু সংকট আছে, সেটা হলো যে এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা হলো যে এই বিপ্লব নিয়ে যেই আত্মত্যাগ এবং যেই হতাহত হওয়া, তো এটাকে একটা ক্লোজারে আনা। তো যেটা দেখছি যে এটা নিয়ে একটা ব্যাপক হতাশা এবং উদ্বেগ কাজ করছে যে এই মুহূর্তে সরকার এ বিষয়ে যথেষ্ট নজর দিচ্ছেন না। এবং আজকে সকালেই শুনলাম যে একটা গণকবরের খবর এসছে এবং সে ব্যাপারেও দাবি এসছে যে হলো যে এটা সরকার কেন খতিয়ে দেখছেন না, এখানে যে লাশগুলো আছেন শনাক্ত করা হচ্ছে কেন। এই ধরনের তথ্যগুলোকে যদি আমরা সংগৃহীত করে এক জায়গায় না নিই তখন কিন্তু এই বিপ্লবের যে সংকলনটা এবং এটার যেই আপনার পাঠ্যপুস্তকে কোন কায়দায় আনবে, কতটুকু আনবে, সেখানে কিন্তু একটু বিলম্ব হয়। তো অতএব সেই কারণে একটা আলোচনাতে চলে আসছে যে আমরা কি অপেক্ষা করব বা কতটুকু অপেক্ষা করব, এবং এই মুহূর্তে সংযোজনটা করা হবে সেটা কি প্রক্রিয়ায়, সেটা কি আমরা যে পাঠ্যপুস্তকে চিত্রগুলো আছে, ছড়া আছে, গল্প আছে, সে কন্টেন্ট ডেভেলপমেন্ট হবে, কার্ডটা আসবে, এবং একইভাবে এখানে অনেক শহীদ হয়েছে। মানে এটি নিয়ে আপনি বলছেন যে এখন পর্যন্ত মন্ত্রণালয় বা কারো কাছ থেকে সুনির্দিষ্টভাবে কোনো কার্যক্রম শুরু হয়নি? একদিকে যেরকম সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে না, অন্যদিকে হলো যে ওনারা কোনো সংলাপও শুরু করছেন না মন্ত্রণালয়ের কাছ থেকে। আবার একইভাবে দেখা যাচ্ছে যে শহীদ পরিবার এবং এই জুলাই বিপ্লব আন্দোলন নিয়ে যে বিচার প্রক্রিয়া এবং এই ব্যাপারে হতাহতর পরিমাণটা কত সেটাতেও কিন্তু ক্লোজারে আনা হচ্ছে না। তাহলে আমরা যদি ইতিহাসের সংকলনটা করি সেই জন্য যে আমাদের তথ্য উপলব্ধতা দরকার সেক্ষেত্রেও একটা প্রস্তুতির বিলম্ব হচ্ছে এবং সেটাও কিন্তু এই আলাপটাকে আরও জটিল করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রহমতুল্লাহ রাজন আপনার কাছে জানতে চাইবো যে নতুন এবং পুরাতন শিক্ষাক্রম দুটো যদি পাশাপাশি রাখে আসলে মৌলিক পার্থক্যগুলো মোটা দাগে আসলে আপনি কি দেখেন? নতুন এবং পুরাতন যে পাঠ্যক্রম, নতুন পাঠ্যক্রমে মুখস্থ নির্ভর এই বিষয়টা থেকে বের হয়ে আসার একটা প্রচেষ্টা ছিল। পুরাতন শিক্ষাক্রমে আমরা মুখস্থ নির্ভর ছিল এবং কখনো কখনো মনে করা হয়েছে, আমাদের অভিভাবকরা মনে করেছেন যে আমাদের শিক্ষকেরা পড়াচ্ছেন না, যার কারণে প্রাইভেট পড়ার প্রতি একটা প্রবণতা তৈরি হয়েছিল এবং এখানে মুখস্থ বিষয় থেকে সরে এসে অভিজ্ঞতা এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা শুরু করার একটা প্রচেষ্টা ছিল। কিন্তু আমরা এখানে দেখলাম যে আমাদের স্টুডেন্টদের বিভিন্ন রকম তারা ছক পূরণ করছে, তারা বইতে থাকছে না, তারা ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছে এবং এ কারণে স্টুডেন্টদেরকে আমরা, তাদের কোনো পরীক্ষা ছিল না, আলটিমেটলি তাদের কোনো পরীক্ষা নেই। সৃজনশীল বলা হচ্ছে, সৃজনশীল পুরাতন শিক্ষা ব্যবস্থাতে ছিল। আচ্ছা, নতুন যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাতে কোনো রকম কোনো পরীক্ষা ছিল না, যার কারণে অভিভাবকদেরকে রাস্তায় নামতে হয়েছে, মানববন্ধন করতে হয়েছে যে না, আমাদের স্টুডেন্টদেরকে মিনিমাম আপনারা 70 মার্কের একটা পরীক্ষা দেন। কিন্তু আমি এই জায়গাতে আপনার কাছে জানতে চাই যে এই যে আন্দোলন হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলতে দেখেছি যে এটার পেছনে কে আসলে, হয়তো আমি পরিবারের গল্প ছাপতে পছন্দ করলাম, এটা আমার ব্যক্তিগত ভালো লাগা যে আমার ইতিহাস মানুষ জানো, কিন্তু একটি জাতি ধ্বংস হয়ে যাচ্ছে যেখানে অভিভাবকরা পছন্দ করছে না, মানুষ সমালোচনা করছে, এটিকে চাপিয়ে আসলে কারা দিয়েছে বা কেন আসলে এটি আসলো, সেটির কোনো কুলকিনারা আসলে জানেন কিনা যে কোথায় থেকে এলো? আসলে জানেন স্বাধীনতার 50 বছরে জি প্রায় 7 বার শিক্ষানীতির পরিবর্তন হয়েছে এবং স্যার যেটা বললেন যে এখনো পর্যন্ত আমরা একটা পূর্ণাঙ্গ একটা শিক্ষা নীতি আমরা তৈরি করতে পারিনি। আমি বলতে চাচ্ছি যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্যে কেউ না কেউ বা কোনো গোষ্ঠী বা কোনো দেশ বা কেউ কি আসলে কাজ করেছে কিনা? অবশ্যই কাজ করেছে, তা না হলে টোটাল জাতিকে বিচ্ছিন্ন রেখে কয়েকজন মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে একটা শিক্ষা ব্যবস্থার একেবারে মানে স্যার যেটা বললেন যে 100% শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে ফেলা হচ্ছে। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোনোভাবেই আমরা তাদেরকে পড়ার টেবিলে আনতে পারছি না। সেই জায়গা থেকে স্টুডেন্ট, অভিভাবক, ইভেন শিক্ষকরা, মানে যে শিক্ষাক্রম ওনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন সেটা ফিনল্যান্ডের একটা শিক্ষা ব্যবস্থা এবং আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে অবকাঠামো, শিক্ষকদের কোনো ট্রেনিং নাই, হঠাৎ করে একটা শিক্ষা ব্যবস্থা মানে মামদভূতের মতো চাপিয়ে দেওয়া হলো জাতির কাঁধে। আমাদের সেই সক্ষমতা আছে কিনা সেটা দেখার প্রয়োজনীয়তাও আমাদের শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে শিক্ষা পরিবারের শিক্ষা অভিভাবকের যারা ছিলেন তারা সেই জায়গাতে কার্যত ব্যর্থ হয়েছেন।
হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যার কারণে আমি একটু সংযুক্ত করতে চাই, যার কারণে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা উপদেষ্টা, উনি প্রথমে এসেই বলে ফেললেন যে এটা আসলে বাতিল আমি ঠিক বলবো না, এই শিক্ষানীতি বাস্তবায়নযোগ্য নয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন এখন প্রকাশ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আবারও আলোচনায়। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম, আপনার কাছে জানবো যে এই যে আমরা বারবার বলছি যে কমিশন গঠন হয়নি, কমিশন গঠন করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে কিনা ছোট করে আপনি বলবেন, কিন্তু তার সঙ্গে জানতে চাই যে আমাদের এই যে শিক্ষার যে বহুমুখিতা, আমরা একমুখী করার কথা বলি, আমাদের শিক্ষকদেরকে আমরা মর্যাদা কম দিই, আমাদের বেতন কাঠামোর দিক থেকে আমরা খুবই নিম্ন স্তরে আসলে আছি, বা এই যে রাজনৈতিক লেজুর বৃত্তি বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ঘুষ, মানে এই এত কিছুর পরিবর্তন আসলে কি কমিশন দিয়ে সমস্যা সমাধান সম্ভব, নাকি এটি আসলে কিভাবে, এতগুলো সমস্যা আমরা কিভাবে সমাধান করব? এটা খুবই সহজে সমাধান সম্ভব। আপনাকে কমিশন হোক আর আমি যেটা সবসময় বলি যে কোয়ালিটি এডুকেশন অথরিটি বলে একটা কথা আছে, এডুকেশন কোয়ালিটি অথরিটি সারা পৃথিবীতে আছে। বিশেষ করে ব্রিটিশ এডুকেশন সিস্টেম যখন এস্টাবলিশ করা হয় তখন কিন্তু এই কোয়ালিটি অ্যাসুরেন্স অথরিটি, QAA একটা শব্দ আছে। আর শিক্ষা কমিশনটাতে, কমিশন শব্দটা তো ধরেন আমরা বানিয়েছি, আমাদের ব্রিটিশ সেই পুরনো আইন অনুযায়ী চলছে, কিন্তু এখন তো আসলে আমাদের দরকার শিক্ষা ব্যবস্থায় একটা কোয়ালিটি এডুকেশন সিস্টেম। এই কোয়ালিটি এডুকেশন সিস্টেম এস্টাবলিশ করবার জন্য যদি আপনি বলেন যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে, তাহলে সেটা করতে হবে। আর যদি বলেন যে না আমরা কোয়ালিটি এডুকেশন অথরিটি বানাবো, তাহলে অথরিটি বানাতে হবে। কিছু একটা তো করতে হবে। আপনি তো কিছুই করছেন না। কিছুই না করলে যে অসুবিধাটি হচ্ছে, যা ছিল তাও তো থাকবে না। আর যদি আমরা শুরু করি যাত্রাটা, তাহলে যেটা হবে দেখেন, এই যে বিগত সরকারের যে আচরণগুলো আপনি যদি মনে পড়ে আপনাদের, আমি এই কথাগুলো ভুলতে পারি না কখনো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আন্দোলন শুরু করেছিল, তখন আমাদের শেখ হাসিনা একটা মন্তব্য করেছিলেন যে আন্দোলন করতে করতে ওনারা ক্লান্ত হোক, তারপরে তাদের সাথে আলোচনা করা হবে। শিক্ষকদের মর্যাদা যদি রাষ্ট্রের উঁচু পর্যায় থেকে এভাবে অসম্মান করা হয়, তাহলে জুলাই বিপ্লবের পরবর্তীতেও আপনারা দেখেছেন যে রাজনৈতিক লেজুরবৃত্তির কারণে বাংলাদেশে যত মানুষের যত অসম্মান হয়েছে, তার চেয়ে শতগুণ বেশি অসম্মান হয়েছে এই শিক্ষকরা। ধরে নেন রাজনীতি কি বাংলাদেশে শুধু শিক্ষকরাই করেছে? এই জুলাই বিপ্লবের যে আমাদের প্রভাব, সেই প্রভাবটা দেখেন আপনি প্রশাসন ক্যাডারে একজন লোকের নাম বলেন যে রাজনৈতিক কারণে প্রশাসন ক্যাডারের ওই লোকের হয়েছে। ধরেন পুলিশ ক্যাডারের, পুলিশ একবার সরাসরি যেহেতু সরকারকে ক্ষমতা রাখবার জন্য চৌকিদারের মধ্যে দায়িত্ব পালন করেছে, ফলে সরাসরি সেখানে কিছু পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু শিক্ষাক্ষেত্রে যেটা দুর্ভাগ্য, সেটি হলো কোনোভাবেই লেজুরভিত্তিক রাজনীতি কোনো জায়গায় এটা করা উচিত না, কোনো দেশেই নাই। শিক্ষা খাতে কমিশন এস্টাবলিশড হলে প্রথমেই যে কাজটা করা উচিত, ইন্টেরিয়াম সরকারের কাছে আমার ব্যক্তিগতভাবে, এবং আমি শিক্ষা নিয়ে যেহেতু কাজ করি, গবেষণা করি, শিক্ষার্থী হিসেবে আমার প্রত্যাশা হলো শিক্ষা খাতকে প্রথমে একটা সেবা খাত হিসেবে ঘোষণা করতে হবে। দেখেন এটা একটা হাসপাতালের মতো, যখন দেশে আন্দোলন হয়, হরতাল হয়, হাসপাতাল কি বন্ধ থাকে? হাসপাতাল ওপেন থাকে। তো শিক্ষা খাত আমাদের দেশে যেটা হয়েছে, শিক্ষা খাত হলো রাজনীতির একমাত্র ক্ষেত্র। কিন্তু রাজনীতির পাশেও এমনও কি আছে যে একটু বিনিয়োগ নির্ভর হয়ে গেছে, যে আমার বেশি টাকা থাকলে আমি ভালো শিক্ষা পাবো, এই জায়গাতেও চলে গেছি? সেটা সেকেন্ডারি ইস্যু। পাবলিক ইউনিভার্সিটি কিন্তু পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট আমাদের দেশের সবচেয়ে মেধাবী তরুণরা এখন পর্যন্ত কিন্তু বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, IUT বলেন, বা ধরেন যাদের সেকেন্ড অপশনটা হলো আপনার প্রাইভেট ইউনিভার্সিটি, সেটা আমাদের আরেকটা ইস্যু। কিন্তু প্রধান যে ইস্যুটা, রাষ্ট্রের যেটা প্রধান দায়িত্ব, সেটি হলো রাষ্ট্রের যে পাবলিক এডুকেশন সিস্টেম, সেটাকে সেবা খাত হিসেবে ঘোষণা করতে হবে। কোনো রকমের রাজনীতি এখানে চলবে না, কোনো রকমের লেজুরভিত্তিক রাজনীতি চলবে না। ছাত্র লীগ আপনি যদি বলেন, বাংলাদেশের মাটিতে যে ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পুরনো দল, সেই ছাত্রলীগের পরিণতি আপনি দেখেছেন। কেন? এই শিক্ষাঙ্গনেই কিন্তু তাদের এই নেতিবাচক যে আচরণগুলো আমরা সচক্ষে দেখেছি, দেশের মানুষ দেখেছে, এই জাতি দেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে 16 জুলাই যেভাবে শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে, এবং এই সমস্ত ক্যাডাররা আরো ভাড়াটিয়া ক্যাডার নিয়ে এসে, এটা কিন্তু সারা পৃথিবীর মানুষ জানে। এই পরিবর্তনটা কিভাবে হবে আপনি যদি সংক্ষেপে যদি স্যার বলেন। যদি এখানে যদি আপনার ছাত্রলীগ বলে কিছু না থাকে, যদি আপনার ছাত্ররা রাজনীতি করবে, কিসের রাজনীতি করবে? ছাত্রদের জন্য রাজনীতি করবে। ছাত্ররা রাজনীতি করবে না শেখ হাসিনার জন্য, ছাত্ররা রাজনীতি করবে না সরকারকে ক্ষমতা রাখার জন্য, শিক্ষকরা রাজনীতি করবে না ভিসি হওয়ার জন্য। স্যার আমি এটি হলো আমার প্রস্তাব। কমিশনের দিকে স্যার আসতে চাই, যে মানে শিক্ষা কমিশন যদি হয়, এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের পক্ষে এটি এখন করে যাওয়া সবচেয়ে বেশি সহজ।
এবং এই জায়গাটার জন্য শুরু করেন যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের প্রক্রিয়া উনি পরিবর্তন করতে চান, করতে পারবেন, শিক্ষা কমিশনের পক্ষে সেটা করা সম্ভব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে লেজের ভিত্তিতে রাজনীতি থাকবে না, রাজনীতি হবে শিক্ষাঙ্গনের জন্য, শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা করবে, শিক্ষকেরা শিক্ষকের জন্য করবে। এইটাই শিক্ষা কমিশনের পক্ষে করা সহজ, সেটাই করা উচিত এবং যত দ্রুত হয় তত মঙ্গল হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিয়াজ আসাদুল্লাহ, আপনার কাছে জানতে চাই যে শিক্ষা অধিকার সংসদের আপনি আহ্বায়ক, মানে এই জুলাই বিপ্লবের পরে আসলে কোন প্রেক্ষাপটকে চিন্তায় রেখে আপনারা এই সংসদটি করলেন এবং আসলে মানে কতটা আশা দেখছেন সংস্কারের ক্ষেত্রে? এই সংসদের পুরো উদ্যোগটাই কিন্তু এসেছিল শিক্ষার্থী এবং আমাদের তরুণ সমাজের কাছ থেকে, এবং তাদের উদ্যোগটা নেওয়া হলো একটা বড় শূন্যতা এবং হতাশা থেকে। এবং আমার অলরেডি শুনেছি যে পিছনের 15 বছরের শিক্ষা খাতে যে অসঙ্গতি, অপূর্ণতা এবং যেই বহুমাত্রিক দুর্নীতি, এই সব কিছু মিলিয়ে কিন্তু তারা শিক্ষার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। যে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন কিন্তু বেকারত্বের মুখোমুখি হতে হচ্ছেন, বা কারা বিশ্ববিদ্যালয়ে পাশ করে চাকরি না পেয়ে আসক্তিতে হচ্ছেন, নেশাগ্রস্ত হচ্ছেন। তো এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য তারা একটা উদ্যোগ নেয় এই অর্থে যে পিছনে 15 বছরে আমাদের যে সংস্কারের আলাপটা সেটা কিন্তু মোটেই অন্তর্ভুক্তিমূলক ছিল না। মানে কোথাও যেহেতু আলোচনা হচ্ছে না, আপনারা কোনো একটা জায়গাতে উইন্ডো ওপেন করার চেষ্টা করছেন, ব্যাপার কি এরকম? এটাকে একভাবে দেখা যেতে পারে, কিন্তু অন্যটা যেটা হলো যে একটা ভেঙে যাওয়া শিক্ষা ব্যবস্থার থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরা তাদের হতাশার জায়গাটাতে থেমে না গিয়ে সেখান থেকে একটা আশার পদক্ষেপ নিচ্ছেন এবং মনে করছেন যে একটা মুক্তাঙ্গন সৃষ্টি করা দরকার, যেখানে ওপেনলি খোলা মনে শিক্ষাক্ষেত্রের বহুমাত্রিক অসঙ্গতি নিয়ে শিক্ষার্থীরা কথা বলবেন, তারা তাদের মধ্যে আলাপের মাধ্যমে কি ধরনের পরিবর্তন আসা সম্ভব। এক্ষেত্রে মোটা দাগে আপনারা কোন কোন দাবি আসলে পেশ করেছেন আপনাদের মূল লক্ষ্য? এখানে আমরা অলরেডি তাদের সম্মিলিতভাবে তাদের ইনপুট নিয়ে 14 দফার একটা সুপারিশমালা, খসড়া সুপারিশমালা আমাদের প্রস্তাবনার মাধ্যমে এসছেন। তার মধ্যে প্রথমেই কিন্তু হলো যে একটা পার্মানেন্ট এডুকেশন কমিশন। কারণ কি যেটা আমরা দেখছি, যেটা এখন পর্যন্ত শুনলাম, যে রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টানোর সাথে সাথে কমিশনের চেহারা পাল্টে যাচ্ছে, নেতৃত্বে যারা আসছেন তারা পাল্টে যাচ্ছেন। এখানে কিন্তু একটা স্থিতিশীলতাটা দরকার, এটা হলো প্রথম দাবি। দ্বিতীয় দাবি যেটা হলো যে ইউনেস্কোর গাইডলাইন অনুসারে বাংলাদেশে একটা এডুকেশন ফার্স্ট বাজেট করতে হবে। যেই সরকারই আসুক না কেন শিক্ষা খাতে যে বিনিয়োগ এবং অ্যালোকেশন সেটাতে যেন কোনো পরিবর্তনটা না আসে। 3 নম্বর যেটা হলো সেটা হচ্ছে যে তথ্য উপাত্ত ভিত্তিক একটা সংস্কারের সংস্কৃতি তৈরি করা, যেটাকে আমরা বলি। এই প্রসঙ্গে আপনার কাছে আমি আসবো, আমরা আরো একটু বিরতি, অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন প্রকাশ। রহমতুল্লাহ রাজন, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আসলে এই সংকট উত্তরণে আপনার মোটা দাগে আসলে কোন পরামর্শগুলো আপনি মনে করেন যে বাস্তবায়ন করা দরকার? আমরা শিক্ষাক্ষেত্রে প্রতিনিয়তই আমরা একটা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি। কেন এই বিপর্যয়? গত 50 বছরে আমরা কেন একটা সুন্দর শিক্ষানীতি তৈরি করতে পারলাম না? যখন যে সরকার আসে তখনই সেই সরকারের নীতি বাস্তবায়ন করা হয় শিক্ষার মাধ্যমে। আলটিমেটলি এটার যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আমরা কিন্তু এই জুলাই বিপ্লবের মাধ্যমে দেখতে পেলাম, যে সারা দেশে শেখ রাসেল কর্নার আর বঙ্গবন্ধু লাইব্রেরি করা, এবং এটা করতে যে হরিলুটের মচ্ছব, এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের নামে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো করা মানেই সেগুলো এমপিও হয়ে যাওয়া এবং জাতীয়করণ হয়ে যাওয়া, এর মাধ্যমে টোটাল শিক্ষা ব্যবস্থাটা শেষ করে দেওয়া হয়েছে। যদি আমাদের একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা থাকতো, যেটা আমাদের এই জাতির মত এবং পথকে, আমাদের সংস্কৃতিকে ধারণ করবে, এবং কোনো সরকার আসলে যেটা পাল্টাতে পারবে না, অর্থাৎ একটা স্থায়ী একটা শিক্ষানীতি, সেই শিক্ষানীতি যদি থাকতো, এবং উন্নত দেশগুলো যেভাবে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে এবং শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করছে, সেই বিনিয়োগটাকে যদি আমরা বাড়াতে পারতাম, আমাদের শিক্ষকদেরকে যদি আমরা পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে পারতাম এবং পর্যাপ্ত নিয়োগও দিতে পারতাম, পর্যাপ্ত সুন্দর নিয়োগ দিতে পারতাম, তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন চলে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়াজ আসাদুল্লাহ। আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে আপনি বিরতির আগে বলছিলেন যে তথ্য ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক বা গবেষণালব্ধ
যেভাবে বলি না কেন আসলে আমাদের দেশের শিক্ষা সংস্কারের ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে এটি কিভাবে বাস্তবায়ন হতে পারে? পিছনের 15 বছরে কিন্তু সরকারি ব্যবস্থাপনায় একটা তথ্য সন্ত্রাসের মধ্যে দিয়ে আমাদেরকে সময় অতিবাহিত করতে হয়েছে। অর্থনীতিতে কী প্রবৃদ্ধি হচ্ছে, শিক্ষাক্ষেত্রে মানে কি পরিবর্তন হচ্ছে, সব ক্ষেত্রে কিন্তু হলো যে পরিসংখ্যানের যে অপব্যবহার, তো সেটার কারণে শিক্ষাক্ষেত্রে একটা নতুন সংকট সৃষ্টি হয়েছে। সেটা হলো যে শিক্ষার মান নিম্নমুখী না ঊর্ধ্বমুখী, সেটা আমরা কি প্রক্রিয়ায় বিচার করব এবং বিচারের সক্ষমতা, সেখানে স্বচ্ছতা, এটা দিয়ে কিন্তু একটা বড় ঘাটতি হয়েছে। যেই কারণে কিন্তু আমরা দেখছি যে একদিকে জিপিএ, গোল্ডেন জিপিএ চোখের আরাম হচ্ছে এবং একই সাথে দেখা যাচ্ছে হলো যে এনরোলমেন্টের প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু অন্যদিকে বেকারত্বের সংকট। এবং এর পাশাপাশি একটা বিষয় যোগ করতে হয় যে করোনার ক্রাইসিসের সময় 550 দিনের উপরে শিক্ষা ব্যবস্থা বন্ধ ছিল, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা নতুন সংকট সৃষ্টি করলাম, এবং সংকট থেকে বেরিয়ে আসার জন্য কোনো রকম সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু একই সাথে বলা হচ্ছে যে লার্নিং পভার্টি বা যে শেখার যেই দারিদ্রতা, সেই বিচারে বাংলাদেশে অগ্রগতি হয়েছে। তাহলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো যে শিক্ষা পরিসংখ্যানে এবং শিক্ষার যে মূল্যায়ন প্রক্রিয়া, সেখানে একটা স্বচ্ছতা আনা, আমাদের সংকটের ব্যাপ্তিটা কি, মাত্রাটা কি, সেটাকে নির্ধারণ করে তারপরে নীতিগত পদক্ষেপ নেওয়া, এবং নীতির পাশাপাশি পিছনের 15 বছরে নীতি বাস্তবায়নে যে ক্ষমতার হ্রাস হয়েছে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় যেই যারা কর্মরত আছেন, শিক্ষকদের একদিকে যেভাবে উপেক্ষিত হয়েছে, শিক্ষা ব্যবস্থাপনাও কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেখানে সেগুলোর পরিবর্তন দরকার আপনি মনে করছেন? আর কি পরিবর্তনের বিরাজনীতিকরণ একটা বড় অংশ, এবং আমরা যেমন তার পাশাপাশি যে প্রযুক্তি নির্ভর একটা শিক্ষা ব্যবস্থা চাইছি, সেখানেও কিন্তু যারা প্রযুক্তি বুঝেন তাদেরকে আসলে আনতে হবে। আমাদের সময় শেষ, আমি 1 মিনিট সময় পাবো। ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, আপনার কাছে জানতে চাইবো যে আমরা বিগত সরকারের কথা যদি একপাশে রেখে দিই, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব হয়েছে, যাদের হাতে এখন আসলে যারা চাইলে কলকাঠি নাড়াতে পারেন, তারা আসলে যদি কাজ না করেন তাহলে তো আমরা সবাই আসলে ব্যর্থ হলাম। তাদের আসলে কি করণীয়? শিক্ষাক্ষেত্রে কয়েকটি প্রতিষ্ঠানকে দাঁড় করাতে হবে। বাংলাদেশের রাষ্ট্র হিসেবে সবচেয়ে দুর্বলতা হলো এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে সর্বনাশ করে দেওয়া হয়েছে। বিগত 16 বছরে আরও বেশি সর্বনাশ করে। ধরেন নির্বাচন কমিশন তার নিজের মতো কাজ করতে পারে না। শিক্ষাকে বাঁচাতে হলে খুবই সহজ রাস্তা হলো শিক্ষা মন্ত্রণালয় হবে পেশাগত মানুষের সমন্বয়। ধরেন এনসিটিভি হবে পেশাগত মানুষের সমন্বয়। তথাকথিত ব্রিটিশ আমলের যে মান্দাতার আমলের যে পদ্ধতি, যে প্রশাসনিক লোকজন, আমলাতন্ত্রের এই যন্ত্র থেকে শিক্ষা ব্যবস্থাকে আগে মুক্ত করতে হবে। 2 নম্বর হলো যে রাজনৈতিক যে লেজুর বৃত্তি, এই জায়গা থেকে শিক্ষা ব্যবস্থাকে দায়মুক্ত করতে হবে, না হলে এই শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো দাঁড়াবে না। ধরেন নায়েম, নেপ, আমাদের এনসিটিভি এবং ধরেন ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, প্রতিটি প্রতিষ্ঠান হবে শিক্ষাক্ষেত্রে যে সমস্ত শিক্ষাবিদেরা কাজ করছে, শিক্ষার্থীরা কাজ করছে, শিক্ষকেরা কাজ করছে, এই ধরনের পেশাগত মানুষদেরকে নিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানকে দাঁড়াতে দিতে হবে রাজনীতির বাইরে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে শিক্ষকের মর্যাদা নিয়ে আসতে হবে অনেক উঁচু পর্যায়ে। পুলিশের এসআইকে প্রথম শ্রেণী না করে বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষককে প্রথম শ্রেণীতে ঘোষণা করতে হবে। তাহলেই আমরা গুণগত শিক্ষা মানের দিকে আমরা ধীরে ধীরে আগাতে পারবো। না হলে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নই থাকবে এবং এটির বাস্তবায়ন আমরা কখনো দেখতে পাবো না। আমি আপনার কাছে যেটি জানতে চেয়েছিলাম যে এই কাজটা এখন যারা দায়িত্বে আছেন, মন্ত্রণালয়ে আছেন বা যারা উপদেষ্টা আছেন, তারা কেন কাজটা শুরু করছেন না? তাদের দায়িত্ব বেশি কিনা এখন? তাদেরই দায়িত্ব, প্রধান দায়িত্ব। কারণ আমাদের জুলাই বিপ্লবের প্রত্যাশা ছিল এরকম একটি প্রত্যাশা যে আমাদের দেশের মানুষ, ছাত্র জনতা এমন একটা পরিবর্তন সংস্কার দেখতে পাবে যেটা দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে। এবং আমি মনে করি এদের অলরেডি 3 মাস চলে গেছে, উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন সংস্কার আমরা দেখতে পাইনি। আরও যদি বাকি 3 মাস থাকেন বা 6 মাস থাকেন, আমি মনে করি 3 দিনের মধ্যেই, 72 ঘন্টার মধ্যে এই কাজটি তাদের শুরু করা উচিত। এবং সেখানে এই প্রশাসনিক লোকের গুরুত্ব কমিয়ে দিয়ে, আপনি দেখেছেন 2-1 বার কমিটি চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা কমিটিতে শিক্ষার জন্য যারা কাজ করে সেখানে প্রধান থাকবে, ধরেন তারা আমলাতন্ত্রের প্রধান। আমলা দিয়ে সব কাজ হয় না, রাষ্ট্র চলে। কিন্তু শিক্ষা যে পেশাগত জিনিস, এই পেশাগত জিনিসকে পেশাগত লোক দিয়েই পরিবর্তন করাতে হবে। সেই কাজটি আমি মনে করি যে ইন্টেরিয়াম সরকারের অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে শুরু করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা একদম প্রথমেই বলছিলাম যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা আসলে এই মুখস্থ কথাটি আসলে বলি, কিন্তু এই মেরুদণ্ড শক্ত করবার জন্য আসলে যে উপযুক্ত মানুষদের পদায়ন দরকার বা উপযুক্ত জায়গায় নিয়ে যাওয়া দরকার, সেটি আমরা আসলে কখনোই করি না। রাজনীতির বাতাসে এটি সবসময় আসলে টালমাটাল হয়ে যায়। আমরা আশা করছি দ্রুততম সময় বলতে আসলে এটি 1 বছর 1 মাস যাই হোক না কেন, আজকে থেকেই আমাদের পদক্ষেপ নেওয়া উচিত যে আমরা কি করতে চাই, কিভাবে আসলে এই সমস্যার সমাধান হবে। জুলাই বিপ্লব যেন কোনোভাবে ব্যর্থ হয়ে না যায়, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।